রাজা রামমোহনের পড়াশোনা হয় গ্রামে, শুরু হয়। তিনি সংস্কৃত বাংলা শেখেন, তারপরে 15 বছর বয়সে তিনি পাটনা চলে যান, সেখানে আরবি ফার্সি শিখে এবং উনি নানা জায়গায় ঘুরে বেড়ান, তিব্বতে যান। এবং ওনার সবসময় মনে হয়েছিল সমাজে মেয়েরা অবহেলিত, তাই মেয়েদেরকে একটা সুন্দর পরিবেশ দেওয়ার জন্যে উনি অনেক জায়গায় অনেক কথা বলেছেন, অনেক কিছু লিখেছেন। নমস্কার, আমি সময় আপডেটসের হাত ধরে বানান ঠাকুমা আবার এসেছি। তবে বানান নিয়ে বলবো না, আমি এখন যেমন মনীষীদের সিরিজ বলছি, আজকে আমি রাজা রামমোহন রায়কে নিয়ে বলবো। রাজা রামমোহন রায়, আসলে রামমোহন রায় ওনার নাম ছিল, রাজাটা ওনার উপাধি মুঘল সম্রাট দ্বিতীয় আকবরের থেকে তিনি পান। তিনি ছিলেন নবজাগরণের অগ্রদূত। অর্থাৎ ওনার যখন জন্ম হয়, ওনার জন্ম হয় 1772-এর 22শে মে, এবং উনি এই পৃথিবী ছেড়ে চলে যান 1833-এর 27শে সেপ্টেম্বর। এই সময় তিনি ভীষণভাবে নিজেকে নিয়োজিত করেন আমাদের সমাজকে সংস্কারকের জন্যে। বলা চলে তিনি সমাজ সংস্কারক, তিনি নবজাগরণের অগ্রদূত। নবজাগরণটা কি একটু বলে দিই। আমাদের 1800 শতকের আগে পর্যন্ত বাংলা সাহিত্যে দেব দেবীকে নিয়েই কাব্য রচনা হতো, মানুষের কথা খুব একটা থাকতো না, অল্প অল্প থেকেছে। আর সমাজে ব্রাহ্মণরা মাথাচাড়া দিয়ে ভীষণভাবে অত্যাচার করত। কাদের উপর? মেয়েদের উপর এবং দরিদ্র প্রজাদের উপর, এবং জমিদাররাও করত। রাজা রামমোহনের পড়াশোনা হয় গ্রামে, শুরু হয়। তিনি সংস্কৃত বাংলা শেখেন, তারপরে 15 বছর বয়সে তিনি পাটনা চলে যান, সেখানে আরবি ফার্সি শিখে এবং উনি নানা জায়গায় ঘুরে বেড়ান, তিব্বতে যান। এবং ওনার সবসময় মনে হয়েছিল সমাজে মেয়েরা অবহেলিত, তাই মেয়েদেরকে একটা সুন্দর পরিবেশ দেওয়ার জন্যে উনি অনেক জায়গায় অনেক কথা বলেছেন, অনেক কিছু লিখেছেন। তিব্বতে কিন্তু ওনাকে যথেষ্ট হুমকি দেওয়া হতো উনি মেয়েদের নিয়ে সব করতেন বলে। যাই হোক, উনি আসেন কলকাতায় তিনি ইংরেজদের হাত ধরে একটি স্কুল করতে সাহায্য করেন, এবং তিনি এই আমাদের হিন্দুর এতগুলি দেবদেবীকে তিনি একদম করলেন না। তিনি বললেন দেবতা এক, একেশ্বরবাদের করে তিনি নতুন ব্রাহ্ম সমাজ গড়ে তুললেন। তিনি বেদান্ত লিখলেন, প্রথম তিনি বাংলা ব্যাকরণ লিখলেন, গৌড়ীয় ব্যাকরণ। এসব তো হলো, কিন্তু তিনি ভারতকে পথ দেখালেন কি করে? ওনার বিরাট কাজ হচ্ছে আমাদের সমাজে তখন একটা জঘন্য প্রথা ছিল, সতীদাহ প্রথা। সেই সতীদাহ প্রথাটাকে তিনি নিবারণ করলেন। তার জন্যে ওনাকে অনেক অপমানিত হতে হয়েছে, অনেক লাঞ্ছনা সহ্য করতে হয়েছে। ওনার বাবা মৃত্যুর সময় বলে গেছিলেন ওনার মা সতী হবেন না। সতী হচ্ছে জ্বলন্ত চিতায় যে মৃতদেহটা থাকবে তার স্বামী, তার উপরে কাঠ দিয়ে জ্যান্ত অবস্থায় মেয়েটাকে বিয়ে দেবে। আর মেয়েদের বয়স কত তখন? 7, 8, 9, তার বেশি হয়ে গেলে মেয়েদের বাড়িতে, বাবার বাড়িতে ধোপানাপিত বন্ধ হয়ে যেত। এই কুল রক্ষা করার, মানে বংশ রক্ষা করার একটা বিরাট ব্যাপার ছিল তখনকার দিনে। এই কুল রক্ষা করতে গিয়ে বাবা মা ভাবতেনই না মেয়েদের কথা, তাদের কাছে বিয়ে দিচ্ছে, কি হচ্ছে না হচ্ছে। এবং রামমোহনের দাদা হয়তো কোনো স্বদেশী আন্দোলন বা কোনো একটা কিছুতে কারাগারে ছিলেন। তিনি তার মৃত্যু ঘটে কারাগারে। তিনি বলে যেতে পারেননি তার স্ত্রীকে যে সহমরণে যাবে না।
তার স্ত্রী সহমরণে গেছিলেন, এবং সেটা রামমোহন জানতে পেরে সেই চিতারতে স্পর্শ করে বলেছিলেন এই প্রথা তিনি নিবারণ করবেন। এবং এই নিবারণ করতে গিয়ে ওনাকে শাস্ত্র ঘাঁটতে হয়েছে, দেখতে হয়েছে, পুঁথি পড়তে হয়েছে, অনেক আলোচনা করতে হয়েছে। তাতেও কিন্তু ব্রাহ্মণ যারা কুসংস্কার অর্চনা তারা মানেনি, তারা বলেছে ব্রাহ্ম তাই জন্য এইসব বলছে করে যথারীতিতে উনি এটাকে বন্ধ করেছিলেন। সেই জন্যে উনি আমাদের নমস্য, উনি আমাদের প্রণম্য। ওনাকে গোপাল কৃষ্ণ গোখলে নাম দিয়েছিলেন ভারত পথিক। আসল যে পথিক পথ দেখায়, উনি নূতন দিনের রশ্মি দেখিয়েছিলেন। উনি প্রথম বাংলায় গদ্য লিখলেন সংবাদ কৌমুদীতে, ওনার সংবাদপত্রতে। তারপরে আমরা বিদ্যাসাগরের হাতে এসে পরিমার্জিত পরিশীলিত বাক্য আমরা দেখতে পাই। কিন্তু উনি প্রচুর চেষ্টা করে গেছেন। উনি নিজে দীক্ষিত ছিলেন ব্রাহ্মধর্মে, কিন্তু উনি আমাদের জন্যে, নারীদের জন্যে যা করে গেছেন, তাই আজকে তাকে আমরা প্রণাম জানাই। এবং তার সঙ্গে আমি সময় আপডেটস আমাকে এই সুযোগটা দেওয়ার জন্যে তাদের শুভকামনা জানিয়ে আমার বলা শেষ করলাম।